বিসমিল্লাহির রহমানির রহিম। রায়পুর LM পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। বৈশ্বিক এই করোনার মহামারীর সময় আমাদের রায়পুর LM স্কুলের অনলাইন ক্লাস আয়োজন করা হয়েছে। অনলাইন ক্লাস আয়োজনের জন্য আমরা প্রথমে রায়পুর LM পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মহোদয় এবং উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহোদয়কে ধন্যবাদ জানাই যে ওনাদের আয়োজনে আজকে আমরা অনলাইন ক্লাস আরম্ভ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর ইতিহাস বিষয় থেকে আলোচনা করব। ইতিহাস বিষয়ের আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় রয়েছে আমাদের পৃষ্ঠা 12 সিন্ধু সভ্যতা। আমরা আজকে পড়ব অধ্যায় দ্বিতীয়। এখান থেকে পড়ব আমরা আজকে সিন্ধু সভ্যতা। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে যদি তোমাদের বই থাকে, তোমরা এই মুহূর্তে তোমাদের বইটা একটু যদি খোলো তাহলে তোমরা বুঝতে পারবা। আমাদের বইটা হলো পৃষ্ঠা হলো 12। আমাদের বইয়ের পৃষ্ঠা 12 আছে আমাদের সিন্ধু সভ্যতা। আমরা প্রথমে একটু জানবো সিন্ধু সভ্যতা কি। আমরা প্রথমে দেখতেছি সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা সংস্কৃতিকে অনেক সময় ধরে আমাদের সংস্কৃতি হরপ্পা সংস্কৃতিকে নিয়ে যাচ্ছে, যা হরপ্পা সংস্কৃতিকে বা হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসতে পারে, ক আসতে পারে বা নৈতিক প্রশ্ন আসতে পারে আমাদের, যে সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল বা সিন্ধু সভ্যতা কেন বলা হয়েছিল। শিক্ষার্থীবৃন্দ, এই সভ্যতার আবিষ্কার কাহিনী চমৎকার। পাকিস্তানের সিন্ধু প্রদেশ এলাকায় আমাদের এই সিন্ধু সভ্যতা লারকান জেলার মোহনবাড়ু শহরে উঁচু উঁচু টিভির মতো গড়ে উঠেছিল। টিভি ছিল, স্থানীয় লোকেরা মনে করত মরা মানুষের টিভি। বাঙালি যারা ছিল প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগের লোকেরা তখন ওই সময় আমাদের ওই স্থানে বৌদ্ধস্তূপের ধ্বংসাবশেষ আছে ভেবে মাটি খুঁড়তে থাকে। তখন অপ্রত্যাশিতভাবে বেরিয়ে আসে তাম্রযুগের নিদর্শন, আর এটাই হলো আমাদের তখন সিন্ধু সভ্যতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের সিন্ধু সভ্যতার মধ্যে আছে আমাদের ভৌগোলিক অবস্থান। শিক্ষার্থীবৃন্দু, আমরা যদি একটু লক্ষ্য করি ভৌগোলিক অবস্থান, ইউরোপের প্রাচীনতম সিন্ধু সভ্যতার বিস্তৃতি বিশাল এলাকা জুড়ে। এখন তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে সিন্ধু সভ্যতার প্রাচীনতম কোথায় জুড়ে? উপমহাদেশের প্রাচীনতম সভ্যতার বিস্তৃতি বিশাল এলাকা জুড়ে। মহেঞ্জোদারো ও হরপ্পাতে এই সভ্য নিদর্শন সবচেয়ে বেশি পাওয়া গেছে বা আবিষ্কৃত হয়েছে। তা সত্ত্বেও ওই সভ্যতা শুধু সিন্ধু অববাহিকা বা ও দুটি শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু প্রদেশ ও ভারতের পাঞ্জাব, রাজস্থান বিভিন্ন জায়গায় এই সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ঐতিহাসিকরা মনে করেন পাঞ্জাব থেকে আরব সাগর পর্যন্ত বিস্তৃত ভৌগোলিক এলাকা জুড়ে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। তাহলে আমরা এখন জানছি সিন্ধু সভ্যতার মধ্যে ভৌগোলিক অবস্থান। পরেরটা আমাদের আছে সময়কাল। সিন্ধু সভ্যতার যে সময়কাল আছে সেটা আমরা এখন জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সিন্ধু সভ্যতার সময়কাল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতবাদ দেখা গিয়েছে। কেউ কেউ মনে করেন 3500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সভ্যতার উত্থান পতন কাল। আবার কোনো ঐতিহাসিক মনে করেন আর্য জাতির আক্রমণের ফলে খ্রিস্টপূর্বাব্দ 1500 থেকে অথবা 1400 খ্রিস্টপূর্বাব্দ থেকে এই সময়কাল সিন্ধু সভ্যতার অবসান ঘটে। তবে আমাদের একজন ঐতিহাসিক বলেছেন, মার্টিপার হুইলার মনে করেন এই সভ্যতার সময়কাল হচ্ছে 2500 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত।
তাহলে আমরা ঐতিহাসিক মাটিফাটা থেকে কী পাইলাম যে 2500 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কাল ছিল। এক একজন এক এক কথা বলা হয়েছে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তারপরে আমাদের আছে রাজনৈতিক ও সামাজিক অবস্থান। সিন্ধু সভ্যতার জনগণের রাজনৈতিক জীবন ও শাসন প্রণালী সম্পর্কে কিছুই জানা যায়নি। মহেঞ্জোদারো ও হরপ্পার নগর বিন্যাস প্রায় একই রকম ছিল। আমরা আবার একটু দেখি, মহেঞ্জোদারো ও হরপ্পার জীবন বিন্যাস প্রায় একই রকম ছিল। এগুলোর ধ্বংসাবশেষ দেখে নিশ্চিতভাবে বোঝা যায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী উঁচু ভিতের উপর শহরগুলো নির্মাণ করা হয়েছিল। যে আমরা এগুলোর ধ্বংস হয়ে গেছে, যে যে স্তূপ আছে, স্তূপ দেখে আমরা বুঝতে পারি যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী, মানে আগের পরিকল্পনা অনুযায়ী এগুলো উঁচু ভিতের উপর শহরগুলো নির্মাণ করা হয়েছিল। তারপর দুর্গ বা বিরাট বিরাট অট্টালিকা দেখে মনে হয় একই ধরনের কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা যুগ যুগ ধরে নগর মাঠ দুটিতে প্রচলিত ছিল। যা আমরা আবার দেখি যে এক এক জায়গায় থেকে দুটি ছিল যুগ যুগ ধরে প্রচলিত ছিল। সিন্ধু সভ্যতা যুগে যুগে মানুষ সমাজবদ্ধ পরিবেশে বসবাস করত। সিন্ধু সভ্যতার সময় যুগে যুগে মানুষ একসাথে, সমাজবদ্ধ মানে একসাথে বসবাস করত। সেখানে একক পরিবার পদ্ধতি চালু ছিল। সেখানে একটা পদ্ধতি ছিল পরিবার, সেটা ছিল একক পরিবার। সিন্ধু সভ্যতার যুগে সমাজের শ্রেণীবিভাগ ছিল। সব লোক সমান সুযোগ সুবিধা পেত না। এখন যেমন পায় না, আগেও তেমনই সবাই পেত না। কৃষকরা গ্রামে বসবাস করত। শহরে ধনী এবং শ্রমিকদের জন্য আলাদা আলাদা বাসস্থান নির্দেশন পাওয়া গেছে। তারপর আমাদের পরেরটা আছে অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনৈতিক অবস্থা। সিন্ধু সভ্যতার মধ্যে আমরা আরেকটা আছে অর্থনৈতিক অবস্থা। সিন্ধু সভ্যতার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। আমরা জানি সিন্ধু সভ্যতার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। এই প্রশ্নটা আমাদের বেশিরভাগই সৃজনশীল কতে আছে বা নৈবিত্তিকে আছে, যে সিন্ধু সভ্যতার প্রধান বাহন সিন্ধু সভ্যতার অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর। এই প্রশ্নটা আমাদের আসে। তাছাড়া অর্থনীতি আর একটি বড় দিক ছিল পশুপালন। কৃষি ও পশুপালনের পাশাপাশি ছিল মৃৎশিল্প নির্মাণ, ধাতু শিল্প, তারপর ছিল বয়ন শিল্প, তারপর ছিল অলংকার শিল্প, যা দিয়ে সবাই এগুলো তৈরি করা হতো। এই উন্নতির ফলে বিক্রয়ের উদ্দেশ্যে সেখানকার বণিকরা বিদেশের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ রক্ষা করার জন্য এগুলো তৈরি করত। বণিকদের সাথে আফগানিস্তান, বলুচিস্তান, মধ্য এশিয়া, পারস্য প্রভৃতি দেশের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ ছিল। তারপর পরেরটা হলো আমাদের সিন্ধু সভ্যতার ধর্মীয় অবস্থা। সিন্ধু সভ্যতার কোনো মন্দির বা মঠের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সিন্ধু সভ্যতার যুগে কোনো মন্দির বা মঠের কোনো চিহ্ন পাওয়া যায়নি, যে কারণে তাদের ধর্মবিশ্বাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা করা সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই বলে কি তার ধর্ম ছিল না? অবিশ্বাস ছিল। তাদের মধ্যে ছিল ধর্মবিশ্বাস ছিল, যে সেই বিষয়ে সন্দেহ নেই। মন্দির বা উপাসনার গৃহের অস্তিত্ব না থাকলেও স্থানে স্থানে অসংখ্য পোয়া মাটির নারী মূর্তি পাওয়া গেছে। ধারণা করা যায় তারা ওই ধরনের দেবী মূর্তির পূজা করত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এখান থেকে পেয়েছি সিন্ধু সভ্যতার মধ্যে পেয়েছি আমরা ভৌগোলিক অবস্থান, পেয়েছি আমরা সময়কাল, পেয়েছি আমরা রাজনৈতিক ও সামাজিক অবস্থা। তারপর আমরা আলোচনা করছি অর্থনৈতিক অবস্থা। আমরা এখান থেকে আলোচনা করছি ধর্মীয় অবস্থা। এবার আমরা আলোচনা করব সিন্ধু সভ্যতার অবদান। সিন্ধু শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব সিন্ধু সভ্যতার অবদান। আমরা প্রথম আলোচনা করছি সিন্ধু সভ্যতা, এবার আমরা করব সিন্ধু সভ্যতার অবদান। পৃথিবীর প্রাচীন যুগে আমাদের সিন্ধু সভ্যতার অন্যতম উপাদান হচ্ছে সিন্ধু সভ্যতা। যে সভ্যতাগুলোর মধ্যে ছিল, এগুলো আমাদের অন্যতম হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতা।
আমরা এই সভ্যতাগুলো সম্পর্কে একটু জানবো। প্রথমে আছে আমাদের নগর পরিকল্পনা। সিন্ধু সভ্যতার মধ্যে প্রথমত আমাদের আছে নগর পরিকল্পনা। সিন্ধু সভ্যতা এলাকায় মানে সব কিছু হয়েছে, আবিষ্কৃত হয়েছে তার হরপ্পা, তার মধ্যে রয়েছে হরপ্পা ও মহেঞ্জোদারো। সবচেয়ে বড় শহর, ঘরবাড়ি সব কিছু ছিল পোড়ামাটি বা রোদে পোয়ানো ইট দ্বারা তৈরি। শহরের বাড়িঘরের নকশা তৈরি সবে বোঝা যায় যে তখনকার এই নকশাগুলো ছিল সিন্ধু সভ্যতা যুগের অধিবাসীরা উন্নত নগরকেন্দ্রিক জীবনযাপন করত, অভ্যস্ত ছিল বা করত। হরপ্পা ও মহেঞ্জোদারো নগর পরিকল্পনা একই রকম ছিল। নগরের ভিতর দিয়ে চলে গেছে পাকা রাস্তা। হরপ্পা মহেঞ্জোদারো যে আসছে এটার ভিতর দিয়ে আমরা চলে গেছে নগর পাকা রাস্তা। রাস্তাগুলো ছিল সোজা। আমার যে রাস্তাগুলো চলে গেছে প্রত্যেকটা রাস্তা ছিল সোজা, এগুলো একটা রাস্তা বাঁকা ছিল না। প্রত্যেকটি বাড়িতে খোলা জায়গা, কল ও স্নানাগার ছিল। জল নিষ্কাশনের জন্য ছোট নর্দমাগুলোকে মূল নর্দমার সাথে সংযুক্ত করা হতো। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হতো। পথের ধারে ছিল সারিবদ্ধ আমাদের ল্যাম্পপোস্ট। এগুলো ছিল আমাদের নগর পরিকল্পনা। সিন্ধু সভ্যতার যুগে আমাদের যে ছিল সেগুলো হলো আমাদের ছিল সিন্ধু সভ্যতার অবদানের মধ্যে নগর পরিকল্পনার মধ্যে এগুলো আমাদের সংযুক্ত ছিল। তারপর আমাদের আরেকটা আছে শিল্প। আমাদের দ্বিতীয়টা হলো আমাদের শিল্প। সিন্ধু সভ্যতার যুগের অধিবাসীদের শিল্প সম্পর্কে আলোচনা করতে গেলেই প্রথমে আমাদের যেটা পড়তে হবে সেটা মৃৎশিল্প কথা আমাদের প্রথমে মনে পড়ে, কারণ ওরা সবচেয়ে প্রথমে আরম্ভ করতো আমাদের মৃৎশিল্প দ্বারা। তারা কুমারের ছাকার ব্যবহার জানতো, যে কুমার কীভাবে ছাকা গুঁড়া সে তার ব্যবহার জানতো। তা দিয়ে তারা মাটির সাহায্যে পাত্র বানাতে পারত। পাত্রগুলো গায়ে অনেক সুন্দর সুন্দর তারা নকশা করতে পারত, যে তা দিয়ে তাঁতিরা ছিল অত্যন্ত পারদর্শী। এছাড়া ছিল তাদের অত্যন্ত পারদর্শী। ধাতুর সাহায্যে আসবাবপত্র, অস্ত্র, অলঙ্কার তৈরি করা হতো। তারা তামা ও চিনের মিশ্রণে ব্রোঞ্জ দিয়ে তৈরি করতে শিখেছিল। এছাড়া অলঙ্কারের মধ্যে আংটি, বালা, নাকফুল, গলার হার, কানের দুল ইত্যাদি ছিল উল্লেখযোগ্য। সিন্ধু সভ্যতা যুগের অধিবাসীরা লোহার ব্যবহার জানত না। ধাতু ছাড়া দামি পাথরের সাহায্যে অলঙ্কার তৈরি করতে তারা পারত। হাতির দাঁত সহ অন্যান্য হস্তশিল্পের দক্ষ কারিগর ছিল। এটা ছিল আমাদের শিল্প সম্পর্কে। তারপর আমরা একটু আলোচনা করব এখন স্থাপত্য ও ভাস্কর্য। সিন্ধু সভ্যতা যুগে অধিবাসীরা গুরুত্বপূর্ণ এবং চমৎকার স্থাপত্য শৈলীর নির্দেশনা রেখে গিয়েছে। সেখানে 2 কক্ষ থেকে 25 কক্ষের বাড়ির সন্ধানও পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার সময় আমরা 2 কক্ষ থেকে 25 কক্ষের বাড়ির সন্ধানও পেয়েছি, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার কোথায়ও 2 থেকে 2-3 তলা ঘরের সন্ধানও পাওয়া গেছে, অস্তিত্ব বা সন্ধানও পাওয়া গেছে আমাদের। মহেঞ্জোদারো স্থাপত্যের উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে আমাদের বৃহৎ মিলনায়তন। আমাদের মহেঞ্জোদারোর উদ্দেশ্য হচ্ছে আমাদের বৃহৎ মিলনায়তন, যা 80 ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছিল। একটি মিলনায়তন হয়েছিল যা ছিল 80 ফুট জায়গা জুড়ে। তাছাড়া বিশাল এক প্রাসাদের সন্ধান পাওয়া গেছে। হরপ্পাতে বিরাট আকারের আসলে আমাদের শৌচাগারও ছিল, পাওয়া গেছে। তারপরে আমাদের ভাস্কর্য শিল্পেও সিন্ধু সভ্যতার যুগে অধিবাসীদের দক্ষতা ছিল। এই যুগে মোট 13টি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার জন্য আমাদের 13টি ভাস্কর্য মূর্তি আমরা পেয়েছি। তোমাদের এগুলো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সৃজনশীল প্রশ্ন কতে আসতে পারে বা নৈবিত্তিক প্রশ্নে আসতে পারে, কয়টি মূর্তি পাওয়া গিয়েছিল। আমাদের এগুলো কিন্তু 13টি মূর্তি পাওয়া গিয়েছিল। তারপর আমাদের আগে ছিল কয় ফুট, 80 ফুট। এগুলো তোমরা একটু নোট করে নিবা, কারণ এগুলো আমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন এবং নৈবিত্তিক প্রশ্নে আসবে। একটু এগুলো মনোযোগ সহকারে পড়বা এবং এগুলো নোট করে রাখবা তোমরা। তাহলে এই যে পড়ছি। তারপর আমাদের হরপ্পা মহেঞ্জোদারো প্রাপ্ত উল্লেখযোগ্য শিল্পকর্ম হচ্ছে বিভিন্ন ধরনের প্রায় 2500 ছিল। ধর্মীয় ও ব্যবসা বাণিজ্যের আয়োজনে এগুলো ব্যবহৃত হতো। তাহলে আমাদের এই ছিল স্থাপত্য ও ভাস্কর্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা যে পড়াগুলো আজকে পড়ছি সিন্ধু সভ্যতা, আমি প্রথমে আলোচনা করছি সিন্ধু সভ্যতা নিয়ে। সিন্ধু সভ্যতার মধ্যে আমি আলোচনা করেছি ভৌগোলিক অবস্থান, সময়কাল, রাজনৈতিক ও সামাজিক অবস্থা, তারপর আমি আলোচনা করছি অর্থনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা। আমি দ্বিতীয়তে আসি আলোচনা করছি সিন্ধু সভ্যতার অবদান। অবদানের মধ্যে আমি পড়াইছি বলছি নগর পরিকল্পনা, শিল্প, স্থাপত্য ও ভাস্কর্য। শিক্ষার্থীবৃন্দ, আমি জানি তোমরা আমার সামনে থাকতো, তাহলে হয়তো কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই প্রশ্ন করতে হয়। এখন তোমাদের মনে হয়তো কোনো প্রশ্ন থাকতে পারে যেগুলো আমি করতে পারতেছ না। তোমরা অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে না বুঝো কোথায়ও, অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবা, তোমাদেরকে অবশ্যই আমি বুঝিয়ে দিব। এবং তবে বই পড়তে হবে, তোমাদের মূল বই পড়তে হবে। মূল বই না পড়লে তোমরা কিছুই বুঝতে পারবে না। তোমরা যে আমাদের পড়ছি আজকে পৃষ্ঠে 12, অবশ্যই তোমরা বই খুলবা, বই নিয়ে একটু পড়বা। তোমাদের পড়তে হবে, না পড়লে তোমরা কিছুই করতে পারবে না। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখান থেকে আমরা একটু তোমার জন্য এখন বাড়ির কাজ দিতেছি। তোমরা একটু বাড়ির কাজগুলো একটু লিখে নাও এবং বাড়ির কাজ আমার জন্য অবশ্যই আমাকে দেখাইবা, কমেন্টস বক্সে অবশ্যই লিখবা। বাড়ির কাজ নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যতক্ষণ যা পড়িয়েছি তার মধ্যে থেকে আমরা বাড়ির কাজ তোমাদেরকে দিয়েছি। কারণ তোমরা শুনলে হবে না, একটু বাড়িতে চেষ্টা করতে হবে এবং পড়তে হবে। আমাদের বাড়ির কাজ দিচ্ছি আমরা প্রথমে 1 নম্বর দিচ্ছি সিন্ধু সভ্যতার ভৌগোলিক অবস্থান কেমন ছিল। আমি যে এতক্ষণ আলোচনা করছি সিন্ধু সভ্যতার ভৌগোলিক অবস্থান, সে সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে সিন্ধু সভ্যতার ভৌগোলিক অবস্থান কেমন ছিল। 2 নম্বর প্রশ্ন হলো সিন্ধু সভ্যতার অধিবাসীদের শিল্প সম্পর্কে ধারণা দাও। তোমাদেরকে যে আমি এতক্ষণ আলোচনা করছি শিল্প সভ্যতার যে শিল্প সম্পর্কে আলোচনা করছি, সেখান থেকে প্রশ্ন করা হয়েছে সিন্ধু সভ্যতা অধিবাসীদের শিল্প সম্পর্কে। তোমরা 2টা প্রশ্ন অবশ্যই উত্তর লিখবা, উত্তর লিখে তোমাদের কমেন্টস বক্সে অবশ্যই পাঠাইবা। যার লেখা সুন্দর তার জন্য অবশ্যই পুরস্কার আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ঘরে থাকবা, নিরাপদ দূরত্ব বজায় রাখবা। তবে তোমাদের শুধু ঘরে থাকবা আর পড়বা না তা হবে না, অবশ্যই পড়ালেখা করবা। আমাদের যে ঘরে থাকতে হবে, পাশাপাশি আমাদের পড়ালেখা করতে হবে, কারণ আমাদের বই শেষ করতে হবে, সিলেবাস শেষ করতে হবে। যার যা সিলেবাস আছে, বই আছে, অবশ্যই তোমরা শেষ করবা, নিরাপদ দূরত্ব বজায় রাখবা। সবাই ভালো থাকবা, সবাই সুন্দর, তোমার জীবন সুন্দর হোক। আসসালামু আলাইকুম।